হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৪৭তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। মায়া জোরাজোরি করে জিদ্দি গলায় বলল, ১০০ বার বউ বললেও আমি আজ মানব না, যান। হৃদ রাগে মেজাজ হারিয়ে আগের ন্যায় মায়ার গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা, তোর মানতে হবে না, তুই তেড়ামি কর, আমার যা করার আমি তাই করব, আয়। হৃদ মায়ার বাহু টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে জেদ্দি মায়া নিজেকে ছাড়াতে চেয়ে মোচড়ামুচড়ি করে বলল, যাব না আমি, ছাড়েন। আপনি শশী আপুকে শাড়ি কিনে দিয়েছেন না, যান আপনার সুন্দরী প্রেমিকার কাছে, সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে, আমার কাছে কি, ছাড়েন আমাকে। বলতে বলতে মায়া হৃদের হাতে কামড়ে ধরে নিজেকে ছাড়ানোর জন্য। মায়ের দোপাটি দাঁতের মাড়িতে পিষে হৃদের হাতের চামড়া বটে যেতেই হৃদ ঝটকা মেরে নিজের হাত ছাড়ালো মায়ের থেকে। উফ, বাল কামড়াচ্ছিস কেন? কিসের শাড়ি কিনে দিয়েছি কাকে? আপনি শশী আপুকে লাল শাড়ি কিনে দেননি, সাধু সাজেন। বাল, আমি কাউকে কিছু দেই? উফ হৃদ। হৃদ দাঁতে দাঁত চেপে চেঁচালো। ততক্ষণে মায়া হৃদকে বলার সুযোগ না দিয়ে পুনরায় হৃদের হাত টেনে একই জায়গায় কামড়ে বসল। পরপরই একই জায়গায় আঘাত পাওয়াতে হৃদ অসহ্যের ন্যায় মায়ার মাথা চেপে নিজের হাত ছাড়াতে চাইলে মায়া আবারও হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। এতে হৃদ অসহ্যের ন্যায় চেঁচালো মায়াকে, উফ হৃদ। মায়া পরপর কামড়ে হৃদ সত্যি সত্যি ব্যথা পেল। চোখ মুখ লাল হয়ে উঠল ব্যথার দরুন। মস্তিষ্ক দপদপ করছে রাগে। কখন না জানি রাগের তোপে মায়াকে আঘাত করে বসে সে। কিন্তু জেদ্দি মায়া তখনও হৃদের হাত কামড়িয়ে দাঁড়িয়ে আছে। হৃদ দাঁতে দাঁত চেপে প্রথমে মায়ার মাথা ধরে আবারও নিজেকে ছাড়াতে চাইলে তাতেও ব্যর্থ হয়। এতে মায়ার দাঁত আরও জোরালোভাবে চেপে গেল হৃদের হাতে। দাঁতে দাঁত চেপে অসহ্য ব্যথা সহ্য করতে চাইল হৃদ। মায়ের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে হৃদও একই কাজ করলো মায়ের সাথে। সুযোগ পেয়ে সেও মায়ার খালি কাঁধে ঝুঁকে পড়ল মুহূর্তে। শক্তপোক্ত পুরুষালীর দাঁত নরম চামড়ায় বসে যেতে চমকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়া হৃদের হাত ছেড়ে পিছিয়ে গেল ব্যথিত জায়গায় হাত ঘষতে ঘষতে। মূলত মায়া হৃদের হাত ছেড়ে দিতেই হৃদও মায়াকে ছেড়ে দেয় সেখানেই। ততক্ষণে হৃদ সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগে মায়া হামলে পড়ল আবারও হৃদের উপর। দুহাতে হৃদের বুকে নখ দাবিয়ে আঁচড় কাটতে চাইলে হৃদ শক্ত হাতে দুহাত বাঁধল মায়ার পেছনে। অপর হাতে মায়ার গাল চেপে নিজের সাথে আটকিয়ে রাগে তিরিতির মেজাজে বলল, কি সমস্যা তোর? কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না? বেয়াদ্দপ হইছিস? মায়া জোরাজোরি করে জিদ্দি গলায় বলল, হ্যাঁ হয়েছে বেয়াদ্দপ, দরকার হলে আরও হব। কি করবেন আপনি? আপনার তো আমার সাথে কিছু করা লাগে না, সব করতে পারেন শশী আপুর সাথে, এজন্য আমাকে দূরে দূরে রাখেন, রাগারাগি করেন, ফোন দেন না, খোঁজ নেন না, একটু ভালোবাসেন না, নিজের সাথে রাখতে চান না, অথচ শশী আপুকে লাল শাড়ি কিনে দেন, ওনার হাতে শরবত খান, সেজন্য আপনার বউয়ের দরকার পড়ে না। সুন্দরী গার্লফ্রেন্ড আশেপাশে থাকলে বউয়ের দরকার কেন পড়বে আপনার? যান আপনি আপনার সুন্দরী প্রেমিকার কাছে, আপনাদের তো সামনে বিয়ে, তাই না? আমি আর আসবো না আপনার কাছে। আসলে আমারই ভুল হয়েছে আপনাকে খুঁজে বের করাটা। বউ ছাড়া আপনি ভালোই থাকেন, আমি শুধু শুধু আপনার পিছনে পড়ে থাকি বেহায়ার মতন স্বামী স্বামী করে। আজকের পর আর থাকবো না আপনার পিছনে, যান আপনি। দীর্ঘ অভিমানের কথাগুলো বলতে বলতে মায়া অতি কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠল তক্ষুনি। কান্নার দরুন লাস্টের কথাগুলো আটকে আসছিল নাকে। মায়ার কান্নার দরুন হৃদের মেজাজ আরও খারাপ হলো শশীকে নিয়ে হৃদকে জড়াতে। মূলত হৃদের ধারণাতে ছিল না তার বউ শশীকে নিয়ে এতটা ইনসিকিউর ফিল করবে বা এতটা হাইপার হয়ে যাবে। শশীর সাথে হৃদের কখনোই কিছু ছিল না, আর না হবে। দুই পরিবার চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক। এতে হৃদের তখন কোনো অমত ছিল না, তবে হৃদের সাথে শশীর কোনো প্রেমজনিত সম্পর্কও ছিল না। দুই পরিবার চাইতো বলে হৃদ হাঁ বা না কিছুই বলেনি, শুধু চুপ থাকতো এ ব্যাপারে। সেজন্য দুই পরিবার একটা সময় এটাকে হৃদের সম্মতি ধরে নেয়।
ব্যাস এতটুকুই। তখন শশীকে না করার মতন হৃদের লাইফে কেউ ছিল না, আবার অসম্মতি দেওয়ার মতন এতটাও পছন্দের কেউ ছিল না শশীর। সেজন্য হৃদ এ ব্যাপারে চুপ থাকতো। তাছাড়া হৃদের বয়সই বা কত ছিল তখন? 24, বর্তমানে 30। শশীর কত ছিল? 19 কি 20 হবে হয়তো। শশীর বয়স অল্প হওয়াতে দুই পরিবার বিয়েতে সময় নিয়েছিল, আর তাতে হৃদ নারাজ হয়ে বিয়েটাতে না করেছে এমনটা সবাই মনে করলো। অথচ হৃদ জানতো শশী ওর ক্লাসমেটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল নতুন নতুন, যেখানে হৃদের ব্যবহৃত টিস্যুতে কারো সামান্য টাচ পছন্দ করে না সে। সেখানে শশীর লাইফে অন্য ছেলের উপস্থিতি ছিল হৃদের এই বিয়েতে নিষেধ করার প্রথম কারণ। যেহেতু শশী হৃদের বিশেষ পছন্দ কেউ ছিল না, সেজন্য হৃদ কখনো চেষ্টা বা আগ্রহ দেখায়নি শশীকে অন্য ছেলের থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনার। বরং হৃদ স্বেচ্ছায় পিছিয়ে যায় এই সম্পর্ক থেকে এবং সরাসরি পরিবারকে জানায় সে শশীকে বিয়ে করবে না। কিন্তু সেটা অনেক আগের ঘটনা, বলতে গেলে আজ থেকে 5 বছর পূর্বের ঘটনা। হ্যাঁ, হৃদ শশীকে প্রায় বলতে শুনেছে হৃদের সাথে নাকি ওর প্রেমজনিত সম্পর্ক আছে, কিন্তু সেটা নিয়ে হৃদ এতদিন কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করেনি, কারণ সেটা তার জীবনে বিশেষ কোনো ইফেক্ট করছিল না তাই। কিন্তু আজ হুট করে তার বিবাহিত জীবনে ইফেক্ট পড়ায় সেটা সে মোটেও ভালোভাবে নিচ্ছে না। এমন না যে শশীর সাথে হৃদের রোজ দেখা সাক্ষাৎ হয়, কয়েক মাস পর পর বা খানবাড়ির বিশেষ কোনো পারিবারিক ফাংশনগুলোতেই সবার মতো শশীর সাথেও হৃদের দেখা হয়। এছাড়া তাদের দেখা হয় না তেমন, কারণ হৃদের নিজের বাড়িতে শশীর আসা যাওয়া পূর্ব থেকেই নিষেধ, আর সেটা খানবাড়ির সবাই জানে। এখন এর মধ্যে যদি শশী হৃদকে 2-1বার লেবু পানি খাওয়ায়, তাহলে সেটার জন্য যে কাউকে বিয়ে করতে হয় তা জানা ছিল না হৃদের। শশীর হাতের কতটা লেবু পানি খেয়েছে হৃদের তা জানা নেই, কিন্তু তার জন্য দরকার হলে হৃদ শশীর মুখের লেবুর পানির ফ্যাক্টরি খুলে দেবে শোধবোধ করার জন্য। তারপরেও বউ ছাড়া অন্য নারীর দিকে তাকানো ইম্পসিবল, বিয়ে তো দূরের প্রশ্ন। শশী পাগল না ছাগল হয়ে গেলেও হৃদ সেটা দেখতে যাবে না, কিন্তু বোকা বউটাকে কে বোঝাবে এটা? হৃদ মোটেও তার বউয়ের উপরে কাউকে রাখে না, আর না রাখবে। প্রথম ভালো লাগা ভালোবাসার জায়গাটা বলতে গেলে তার বউ। সেখানে বউয়ের বাহিরে শশী কেন আসবে? তার কি ক্যারেক্টারের সমস্যা আছে নাকি? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো হৃদের পছন্দ না। সেখানে তার বউ এত কিছু মনে চেপে এতদিন হৃদকে সন্দেহ করছিল। হৃদের বউয়ের অধিকার নিয়ে আরও আগে কেন আসলো না এই বিষয়ে হৃদের সাথে ডিসকাশন করতে? অতি মেজাজেও হৃদ নিজেকে শান্ত করতে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল। মায়া তখনও মাথা ঝুঁকে ফুপিয়ে কাছে হৃদের বাহুতে আটকে। হৃদ নরম হাতে মায়ের থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল, শশীর সাথে আমার কিছু নেই জান। মায়া ফুপিয়ে কেঁদে বলে, মিথ্যা বলছেন আপনি। হৃদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আমি মিথ্যা বলি না জান। না, আপনি বলছেন। হৃদের মেজাজ খারাপ হয় মায়ার কথায়। হৃদ কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা বলা পছন্দ করে না। সেখানে মায়া বারবার হৃদকে মিথ্যাবাদী বলাতে হৃদ নিজের মেজাজ হারাচ্ছে রাগে। কিন্তু বউয়ের কান্নায় তার রাগ নয়, মায়া হচ্ছে। একটা মাত্র বউ তার। আজ কতদিন পর দুজন একত্র হলো, সেজন্য হৃদ বউকে আঘাত করতে চাইল না, বরং যত্ন করে মায়ের গালে আসা চোখের পানিটুকু দুহাতে মুছে দিতে দিতে হেয়ালি করে বলল, কাঁদছো কেন? জামাই মারা গেছে তোমার? আমার জামাই নেই, তাহলে আমি কে? কেউ না। কথাটা বলেই মায়া গাল থেকে হৃদের হাত ছাড়িয়ে পিঠ বেঁকে দাঁড়ায় কাঁদতে কাঁদতে। হৃদ পড়েছে মহা পাশাতে। জীবনে সে কাউকে তেল মেরে রাগ ভাঙিয়েছে বলে মনে হয় না। মূলত কাউকে তেল মেরে রাগ ভাগানোটা তার শক্তপোক্ত পার্সোনালিটির সঙ্গে যায় না। সেখানে এই প্রথম সে কোনো দোষ না করেও অকারণে বউয়ের রাগ ভাঙাতে হচ্ছে। হৃদের মনে হচ্ছে সে আটকে গেছে কোথাও। বউ নামক মায়াজালে সে ভীষণভাবে ফেঁসে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা জানা নেই। কিন্তু বউয়ের রাগ ভাঙাবে কিভাবে তাও বুঝতে পারছে না। তারপরেও মায়ার বাহু টেনে নিচের দিকে ফেরাতে ফেরাতে হৃদ বলল, আচ্ছা আসো, একটু আদর করে দেই, তাহলে রাগ কমবে। আদর করলেও আজ আমি মানব না।
হৃদ মায়াকে টেনে মুখোমুখি করে বলল, তাহলে কি করব? কিছু করতে হবে না। আচ্ছা, একটা কিস করি তাহলে? কিস করলেও মানব না। তাহলে কিভাবে মানবে তুমি? বড় আদর করব? হৃদের কথার যথাযথ অর্থ মায়া বুঝল না, তাই খানিকটা কনফিউজড হয়ে প্রশ্ন করল, বড় আদর কি? মায়ের প্রশ্নের মুহূর্তে দুষ্টুমি খেলে গেল হৃদের পেয়েছে। মায়ের উপর ঝুঁকে পড়ে নাকে নাক ঘষে বলল, রুমে চলো, বলবো। হৃদের অল্প কথায় মায়ের কান্না কমে আসলো। শিহরিত হলো শরীর। গাল ফুলিয়ে হৃদের থেকে মুখ ঘুরিয়ে বলল, কোথাও যাব না আমি, আপনি যান। তুমি ছাড়া আমি একা গিয়ে কি করব? একা কিছু হয় না জান, আসো না। পারবো না। মায়ের নরম গলায় হৃদ নিঃশব্দে হাসল। বুঝতে পারল বউ তার নরম হয়ে এসেছে, হয়তো রাগ কমে যাওয়ার পূর্বাভাস। সুযোগ পেয়ে হৃদ মায়ের গাল ছেড়ে কোমর টানতেই মায়া খই হারিয়ে মুহূর্তে চেঁচিয়ে উঠল, দুহাতে হৃদের গলা জড়িয়ে। মায়ের দুপা মুহূর্তে উঁচুতে উঠে গেল। হৃদ মায়ার গালে নাক চেপে দিতেই মায়া শরীর ছেড়ে দিল হৃদের হাতে। হৃদ দুহাতে মায়ের শরীরের ভার বজায় রেখে আরও ঘনিষ্ঠ হলো। মায়ের গাল থেকে ঠোঁট বুলিয়ে গলায় নেমে আসতেই হৃদের রোমান্টিকতায় বাধা হয় শশী। শক্তি প্রয়োগ করে ছাদের দরজাতে শব্দ করতেই দুজনের মনোযোগ ভাঙে। মায়া চমকে ওঠার মতন চটপট করে হৃদের থেকে নিজেকে ছাড়াতে চাইল ভয়ে। না জানি কখন ছাদের দরজা দিয়ে বাড়ির মানুষ চলে আসে। এই অবস্থায় হৃদ মায়াকে একত্রে দেখলে নিশ্চয় তাণ্ডব হয়ে যাবে বাড়িতে। অথচ হৃদ ছাদের দরজাটা বাহির থেকে আটকে এসেছিল, যেটা মায়া জানে। তারপরেও পরিবারের ভয়ে ছটফট করল। মায়া ছটফট আর দরজার শব্দে হৃদ মায়ার গলা থেকে মুখ তুলে লালাভ চোখে মায়ের দিকে তাকাতেই মায়া চুপসে যায়। ভয়ার্ত গলায় মিনমিন করে বলল, কে জানি এসেছে, দরজায় ধাক্কাচ্ছে, ছাড়ুন আমাকে। কেউ আমাদের এইভাবে দেখলে বাসা হাঙ্গামা হয়ে যাবে। এই তো একটু আগেই তো মায়া হৃদকে নিয়ে ইনসিকিউর ফিল করছিল, এই নিয়ে হৃদের সাথে রাগারাগিও করলো। তাহলে এখন পরিবারের মানুষদের ভয় পাচ্ছে কেন? হৃদ তো ভেবেছিল হয়তো মায়া প্রস্তুত পরিবারের সবাইকে নিজেদের সম্পর্কের কথাটা জানানোর জন্য। তাহলে এখন হৃদের সাথে তার বউকে কে বা কারা দেখলো, তাতে তার কি আসে যায়? যেখানে হৃদ নিজে দাঁড়িয়ে আছে সেখানে তার বউ অন্য কাউকে কেন ভয় পাচ্ছে, যেটা মোটেও তার পছন্দ না? হৃদ কি যথেষ্ট নয় তার বউয়ের জন্য? মায়ার অহেতুক ভয় পাওয়া দেখে হৃদের আরও মেজাজ খারাপ হলো। সুন্দর মোমেন্টে ব্যাঘাত ঘটতেই হৃদ পুনরায় মায়ের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, হৃদ, ডোন্ট ডিস্টার্ব মি, ভালো লাগছে না আমার। কথাটা বলতে বলতে হৃদ মায়াতে মত্ত হতে চাইল, কিন্তু শশীর পরপর দরজাতে জোরালো আঘাত করে হৃদের নাম ধরে ডাকাতে হঠাৎই চেতে ওঠে মায়া। এতক্ষণ শব্দের কারণে ঠিকঠাক বুঝেনি দরজার ওপাশে কে ছিল, কিন্তু হঠাৎ শশীর গলা শুনতে পেয়ে মায়ের নিভে যাওয়া রাগটা ধপ করে জ্বলে উঠল হৃদের উপর। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছটফট করে উঠল হৃদের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে। ছাড়ুন আমাকে, যান, আপনার সুন্দরী গার্লফ্রেন্ড এসেছে আপনাকে নিতে, থাকবো না আমি আপনার সাথে, ছাড়ুন। হৃদের বাহুতে পিষে যাওয়ার মতন চেপে গেল মায়া। শরীরের হাড় ভেঙে আসার জোগাড় হলো। মায়ের নিঃশ্বাস আটকে আসলো। কোনো রকমে বলল, আমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। মায়ার কথায় তক্ষুনি শোনা গেল হৃদের ক্ষিপ্ত মেজাজের কথাটি। নাটক পেয়েছিস? আদর করছি ভালো লাগছে না, বারবার কাহিনী করিস। বলেছি না আমার তুই ছাড়া কেউ নেই, কথা কানে যাচ্ছে না কেন? বেয়াদব হয়েছিস। হৃদের কথায় মায়া আবারও কেঁদে উঠল কষ্টে। হৃদ মায়ের প্যাচ প্যাচ কান্নায় দাঁতে দাঁত চেপে এক হাতে মায়াকে নিজের সাথে আটকে অপর হাতে পাঞ্জাবির পকেট হতে ফোন বের করে রাদীপকে কল লাগালো লাউড স্পিকারে। ফোনের ওপাশে রাদীপ হ্যালো বলার আগেই হৃদ চিবিয়ে চিবিয়ে বলল, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে শশীকে নিয়ে যা রাদীপ, মেজাজ এমনিই খারাপ, আমি বের হলে খুব খারাপ কিছু হবে। হৃদের কথায় ওপাশে রাদীপকে বেশ উত্তেজিত শোনালো। অস্থির গলায় জানতে চেয়ে বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? রাদীপের প্রশ্নের হৃদ মেজাজ খিচে বলল, তোরে বলছি প্রশ্ন করতে, বলেছিলাম না কেউ যাতে ছাদে আসতে না পারে, তাহলে শশী কিভাবে আসলো? কই ছিলি তুই?
সরি ভাই, আমি আসলে দেখিনি। আমি এক্ষুনি আসছি শশীকে নিতে, তুমি একটু অপেক্ষা করো। হৃদ ঠাস করে কল কেটে ফোনটা ছুঁড়ে মারল পাশে রাখা ছাদের টেবিলের উপর। মায়া তখনও কাঁদছে, দুহাতে মুখ ঢেকে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে শশী আর মায়ের দুজনের শব্দ একত্রে থেমে গেল মুহূর্তে। মায়ের সময় লাগলো কি হয়েছে ওর সাথে তা বুঝতে। যখন বুঝতে পারলো কি হয়েছে ওর সাথে, তখন তীব্র ভয়ে শরীর শক্ত হয়ে আসলো, নিঃশ্বাস আটকে। হৃদ তখনও মায়ার ওষ্ঠে মত্ত। কিন্তু মায়া হাইটে বেশ ছোট হওয়ায় ফ্লোরে পা রাখতে গিয়ে খই হারিয়ে কদম পিছিয়ে গেল তাল সামলাতে না পেরে। অথচ হৃদ মায়ের শরীরের ভার বজায় রাখতে মায়ের সঙ্গে কদম মিলিয়ে এগিয়ে গেল ঝুঁকে পড়ে। মায়ের কদম যতটা পেঁচাচ্ছিল, হৃদ ততই কদম মিলিয়ে হাঁটছিল অন্ধকার অতলে। একটা সময় চাঁদের সিঁড়ির ঘরের দেয়ালে মায়ার পিঠ ঠেকে যেতেই হৃদ মায়ের দুহাত নিজের মুঠোয় চাপল, দেয়াল আটকে। সেকেন্ডের জন্য মায়ের ঠোঁট ছেড়ে অপর হাতে গাল চেপে বলে, নিঃশ্বাস ছাড়, এবার অজ্ঞান না, মরে গেলেও ছাড়ব না, আমার যা করার তাই করব। মায়ার আটকে আসা নিঃশ্বাসটা সবে থেমে থেমে অল্প একটু শ্বাস টেনেছিল নিজের মাঝে। এর মাঝে হৃদ একইভাবে মায়াতে মত্ত হয়। মায়ের মনে হলো সে সত্যি জ্ঞান হারাবে। এসবের সাথে সে পূর্ব পরিচিত নয়। তরতর করে কাঁপতে কাঁপতে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। সময়ের খেয়াল নেই হৃদের। তবে একটা সময় মায়ের হৃদের উপর শরীর ছেড়ে আছড়ে পড়তেই হৃদ মায়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে মায়ের মাথায় আদরে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি তুমি জ্ঞান হারাওনি, হয়তো ভয় পাচ্ছ, রেস্ট নাও, আমার মন ভরেনি, এটা আবার চলবে, যতক্ষণ আমার মন চাইবে ততক্ষণ, তারপরেও ছাড় পাবে না তুমি। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।